অধ্যায় পার্ট 2 এ এসে গতদিনে তোমরা ঘনমাত্রার ম্যাথগুলো দেখছিলা, শতকরা সংযুক্তির ম্যাথগুলো দেখছিলা। আমার বিশ্বাস সেগুলো তোমরা প্র্যাকটিস করছো, কোন বই থেকে করবা সেগুলো জানতে চাইছিলা, সবকিছু আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে ক্লাসের প্রথমে যে কন্টেন্টটা আমি সাজাবো তোমাদের জন্য সেটা হচ্ছে দেখো স্থূল সংকেত, আণবিক সংকেত। আমি জানি এটা তোমাদের কাছে একদম সোজা, মানে কোনো কঠিন ব্যাপার না, তোমরা পারো। বাট কিছু কিছু ম্যাথ যখন সৃজনশীলে আসে তখন দেখা যায় যে ম্যাথের কথাগুলো বা ডাটাগুলো অনেকটাই বড় থাকে, বুঝতে সমস্যা হয়। আমি এরকম সবচেয়ে কঠিন একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেন তোমার এটা স্থূল সংকেত, আণবিক সংকেতের বেসিকটাও ক্লিয়ার হয় এবং সৃজনশীল প্রশ্নটাও যেন খুব ভালোভাবে চলতে থাকে ভাইয়া। ঠিক আছে, তো চলো আমি একটা দৃশ্যকল্প নিয়ে কথা বলবো। একটি বর্ণহীন কেলাসিত যৌগ, প্রশ্নটা লিখছি, তোমরা প্রশ্নটা লিখে নিবা। একটি বর্ণহীন কেলাসিত যৌগ, একটি বর্ণহীন কেলাসিত যৌগ বলে দিয়েছে, বর্ণহীন একটা কেলাসিত যৌগ হবে এটা, যেখানে সালফারের পরিমাণটা দেওয়া আছে 24.24%। শতকরা পরিমাণ সালফারেরটা দিয়েছে। পরবর্তীতে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা দিয়েছে দেখো 21.21%, এবং দিয়েছে তার সাথে হাইড্রোজেনের পরিমাণটা দিয়েছে দেখো 6.06%। আমি পার্সেন্টগুলো আরেকবার মিলিয়ে নিতে পারি। ঠিক আছে, যৌগটি একটি সালফেট লবণ, বলে দিচ্ছে যৌগটি একটি সালফেট লবণ। কত ভালো স্যার বলে দিচ্ছে, হ্যাঁ, যে যৌগটি একটি সালফেট লবণ, সালফেট লবণ। এটাও আর বলে দিচ্ছে দেখো, যার বাষ্প ঘনত্ব হচ্ছে 66, বাষ্প ঘনত্ব হচ্ছে 66। ঠিক আছে, এটা একটা দৃশ্যকল্প বা উদ্দীপক ভাবতে পারো। একটি বর্ণহীন কেলাসিত যৌগ এটা, এই যৌগের মধ্যে সালফার পরমাণুর শতকরা পরিমাণ দিয়েছে, নাইট্রোজেন পরমাণুর শতকরা পরিমাণ দিয়েছে এবং হাইড্রোজেন পরমাণুর শতকরা পরিমাণ দিয়েছে। দেওয়ার পর বলে দিচ্ছে যে এটা নাকি একটা সালফেট লবণ হবে, বলে দিয়েছে যে একটা সালফেট লবণ এটা, যার বাষ্প ঘনত্ব দিয়েছে, আণবিক ভর দেয় নাই, বাষ্প ঘনত্ব দিয়েছে। ঠিক আছে, প্রশ্ন দুইটা লিখে দিই, তারপরে সলভে যাওয়ার আগে দেখবো তোমরা প্রশ্নটা লিখলা কিনা, কতটুকু গেস করতে পারছো। দেখো, বুঝতে পারছো স্থূল সংকেত বা আণবিক সংকেত রিলেটেড প্রশ্ন হবে, এবং সবচেয়ে যেটা কঠিন বা অনেক প্রবলেম হয় তোমাদের সেটাই আমি আলোচনা করব। ওকে, প্রশ্ন করছে দেখো মানে গ নাম্বার প্রশ্ন, যৌগটির 0.05 গ্রাম, যৌগটির 0.05 গ্রাম এ অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা কত? এটা ধরো একটা প্রশ্ন করলো, অথবা এখানে অণুর সংখ্যা না চেয়ে পরমাণুর সংখ্যাও কিন্তু চাইতে পারে। পরমাণুর সংখ্যা কত? বুঝতে পারছো, গত লেকচার এটা আলোচনা করেছিলাম। আর ঘ নাম্বার প্রশ্নটি করতেছে দেখো ভাইয়া, আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আবার ধরো এটাও তোমাকে বলতে পারে যে যৌগটির নাম কি বলো, যৌগটির নাম কি বলো, এই তো ব্যাপার। তো দেখো প্রশ্নটি খুব সুন্দর করে তুলে নাও। এখানে ইনফরমেশন দিয়েছে, লবণের কথা বলেছে, বাষ্প ঘনত্বের কথা বলেছে, প্রশ্ন করে দিয়েছি দেখো গ নম্বরে অণু বা পরমাণুর সংখ্যা চাইতে পারে, আর ঘ নম্বরে হচ্ছে আণবিক সংকেত চাইছে। তার মানে তোমরা গেস করতে পারছো যে ভাইয়া স্থূল সংকেত, আণবিক সংকেতের যাবতীয় ইনফরমেশন গুলো এই একটা ম্যাথে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো তোমাদের কমেন্টটা দেখি কি অবস্থা, বা তোমরা এই ম্যাথটা পারবা কিনা। হ্যাঁ, কি অবস্থা?
তাসবিহ আক্তার লিখছে, জি স্যার আমি খাতা কলম নিয়ে বসে আছি, কিন্তু আমি তো ক্লাসটা আরো বেশি শেয়ার চাই, আরো বেশি মেনশন চাই, কারণ যারা এসেছি আছি আমরা, যারা ফ্রেন্ডরা আছি, অনেকেরই এই ম্যাথটা করতে গেলে প্রবলেম হবে, এবং তোমাদের জন্য দরকার এরকমই একটা ম্যাথ দিয়েছি। বোর্ড পরীক্ষা অনেক প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে? আসলে সুযোগ দিচ্ছি সবাইকে প্রশ্ন তুলে নেওয়ার জন্য, হ্যাঁ, কারণ এই প্রশ্নটা পরীক্ষা আসবে। ওকে ওকে, ঠিক আছে, দেখার সুযোগ করো, শেয়ার করো, পুরস্কার জিতে নাও। হ্যাঁ, ওকে, ঠিক আছে, শুরু করতেছি পড়া। হ্যাঁ, ওকে। তো এখানে যে ইনফরমেশন গুলো আছে, প্রশ্নটি সলভ করব কি করে? আমি ধরো তুমি, মানে আমি সলভ করব এখন তোমার মতো করে পরীক্ষায়, তাহলে কিভাবে করব সেই ব্যাপারটা বলছি। একটা বর্ণহীন কেলাসিত যৌগ, প্রথম কাজ আমার যেটা হবে, আসলে আমি যদি লাইফে কাউকে একবার ভালোবাসি, কাউকে যদি একবার মন দিয়ে দিই, মন কাউকে যদি একবার দিয়ে দিই, তাকে যদি ভুলেও যাই, তাকে বাদ দিয়ে আরো 3-4 জনকে নিয়ে ধরো আমি চলার চেষ্টা করছি, কিন্তু কোনো একটা জায়গায় মনে হয় ও বুঝি থেকেই গেছে। আমার মনটা যদি 100 অংশ হয়, সেখানে যদি 3-4 জনকে নতুন করে জায়গাও দিই, যাকে মন দিয়েছিলাম ওরও কিছু জায়গা আছে। ব্যাপারটা কিন্তু এরকম, টোটাল 100 হয়েছে কিনা দেখবা। এখানে মনে মনে প্রথমে ক্যালকুলেটর চেপে দেখো 100 হয়েছে কিনা। 100 কিন্তু হয়নি। এই শতকরাগুলো যোগ করতে পারো, আমার আইডিয়া 100 কিন্তু হয়নি। 100 যদি না হয় তাহলে ওই যে ও কিন্তু আছে, তাহলে বাকিটুকু ও এর জায়গা। তোমার মনে সালফার, নাইট্রোজেন, হাইড্রোজেন যে জায়গাগুলো নিয়েছে, বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে অক্সিজেনের জায়গা। বুঝতে পারছো? তাহলে অক্সিজেনের পরিমাণটাও কিন্তু নিতে হবে। এর চেয়ে সুন্দর করে উপমা হয়তো আমি আর দিতে পারবো না, বুঝিয়েই দিলাম। ওকে, তো বাকিটুকু ও এর পরিমাণ হবে। এটা প্রথম কাজ। 100 হচ্ছে কিনা আগে চেক করব। 100 না হলে বাকিটুকু অক্সিজেনের পরিমাণ হবে। ঠিক আছে? তো আমাকে প্রথমে এখানে বলেছে, দেখো যে যৌগটির বাষ্প ঘনত্ব 66। একজন বলে দিয়েছে যে বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের সম্পর্ক আছে। আণবিক ভর, বাষ্প ঘনত্ব যদি ডি হয় তাহলে আণবিক ভরটা হবে 2d, অর্থাৎ বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে আণবিক ভর। ক্লিয়ার? ওকে। গ নম্বর প্রশ্ন, যৌগটির এত গ্রামে অণুর সংখ্যা কত? তো চলো আগে আমরা যৌগটি বের করার চেষ্টা করি। যৌগটি বের করার চেষ্টা করব। তাহলে এখানে পরিমাণগুলো আছে, আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কি কি মৌল আছে। প্রথমটা হচ্ছে সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, বাকিটুকু নাকি ও হবে। তাহলে বাকিটুকু অক্সিজেন, আমি লিখলাম বাকিটুকু অক্সিজেন। তাহলে বাকিটুকু অক্সিজেনের পরিমাণ কত হবে দেখো তো। টোটালটা তো 100, তাই না? 100 মাইনাস এখানে যতগুলো আছে, ধরো একটা সেকেন্ড ব্র্যাকেট তুমি দাও, কি কি আছে? 24.24 যোগ 21.21 যোগ 6.06, এগুলো এই তিনটা যোগ করে 100 হয়নি, বিধায় 100 থেকে ওই তিনটা যোগফল বাদ দিলে যা পাবো সেটা হচ্ছে ওই বাকিটুকু ও এর পরিমাণ। একটু মেশিনটা চালাও। মেশিন মানে ক্যালকুলেটর বোঝাচ্ছি, বুঝছো? সিনিয়ররা বুঝে, তোমাদেরকেও বলছি, মেশিন মানে ক্যালকুলেটর, যুদ্ধের অস্ত্রটা। তো সেক্ষেত্রে এখানে দেখো তো কি হচ্ছে। 100 মাইনাস বিয়োগফল করলে কত হয়? 24.24 যোগ 21.21 যোগ 6.06, তাহলে বাকিটুকু এর পরিমাণ 48.49 আসে। ঠিক আছে? 48.49% হচ্ছে অক্সিজেনের পরিমাণ। মিলিয়ে দেখো মিললো কিনা। প্রথম টার্গেট আমার স্থূল সংকেতটা নির্ণয় করা। প্রথম টার্গেট স্থূল সংকেত নির্ণয় করা। এজন্য কার কত শতকরা পরিমাণ এটা আমরা বের করে নিলাম। তাহলে এখানে অক্সিজেনের পরিমাণটাও সাইডে লিখে ফেলি। এখন আমরা পাচ্ছি যে অক্সিজেন হচ্ছে 48.49%। এবার কি করব? এবার সবাইকে যে যে আছে তার এই শতকরা পরিমাণগুলোকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তোমরা জানো যে সবার নিজের নিজের শতকরা পরিমাণকে নিজের ভর দ্বারা ভাগ করে দিতে হবে, দিলে তুমি তার অংশটা পেয়ে যাবা। তাহলে সালফারটা 32 দ্বারা ভাগ করলাম। তাহলে নাইট্রোজেন দেখো 21.21, এটাকে তুমি 14 দ্বারা ভাগ করো। হাইড্রোজেন 6.06, এটাকে তুমি 1 দ্বারা ভাগ করো। আর এক্ষেত্রে জায়গা একটু নিচে হয়ে যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা হয়তো একটু কষ্ট হতে পারে। ও অক্সিজেনের পরিমাণটা হচ্ছে 48.49 ভাগ হচ্ছে 16,
সবাইকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিলাম, সবাইকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিবা, ঠিক আছে। এবার চলো ভাগফলগুলো চেক করি, তোমরাও করবা। 24.24 ভাগ হচ্ছে 32, রেজাল্ট দেখায় 0.7575, 0.7575। এবার দেখো 21.21 ভাগ হচ্ছে 14, এখানে দেখায় 1.515। পরেরটা দেখো 1 দ্বারা ভাগ করে কি করবা, বোঝাই তো যাচ্ছে কি হবে। পরেরটা দেখো 48.49 ভাগ হচ্ছে 16, রেজাল্ট দেখায় দেখো 3.03। এই তো, তাহলে সবার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা কিন্তু এই মানগুলো পাইছি। এবার তোমার যেটা কাজ, সবচেয়ে যেটা ছোট মান, এগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট মান সেটা দ্বারা ভাগ করতে হবে। আবার রিপিট করছি, এগুলোর মধ্যে আমি কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন সলভ করাচ্ছি, জানো সূত্রগুলা তোমরা পারো। হ্যাঁ, সবচেয়ে যেটা ছোট মান, সবচেয়ে যেটা ছোট মান, সেই ছোট মানটা দ্বারা ভাগ করবা। আমার মনে হয় প্রাইমারির বাচ্চাও বুঝতে পারছে সবচেয়ে ছোট মান এইটা, তাহলে এটা দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে ছোট মানটা দ্বারা ভাগ করে দিলাম। আবার বলো না যে কোনটা দ্বারা ভাগ করলেন ভাইয়া, ছোট মানটা দ্বারা কিন্তু ভাগ করতেছি, তাহলে ছোট মান কিন্তু এটাই ছিল। সবাইকে আমরা দেখো ছোট মানটা দ্বারা ভাগ করা শুরু করে দিলাম। দেখো ছোট মানটা দ্বারা ভাগ করতেছি, তাহলে প্রথমটাকে যদি এটা দ্বারাই ভাগ করো তাহলে কিন্তু উত্তরটা তুমি পেয়ে গেছো, 1 হবে। কি আর আছে, কি করবা, ভাগ করে দিয়েছো, সমান জিনিস 1 তো হবেই। পরেরটা ভাগ করো তো কি আসে, 1.515 ভাগ হচ্ছে 0.7575। ভাগ করো, ভাগ করো, দেখো 2 কত সুন্দর পূর্ণ সংখ্যায় চলে আসতেছে, বাহ ভালো তো। ওকে, এবার দেখো 6.06 ভাগ হচ্ছে 0.7575। ওকে, দেখো 8 চলে আসছে, 8। হ্যাঁ, 6.06 কে 0.7575 দ্বারা ভাগ করে দিয়ে কিন্তু 8 চলে আসছে, 8 মানে হাইড্রোজেন 8 চলে আসছে। ওকে, পূর্ণ সংখ্যা, খুব ভালো লাগছে কিন্তু সব পূর্ণ সংখ্যা আসতেছে। ওকে, তাহলে 3.03 কে যদি তুমি 0.7575 দ্বারা ভাগ করে দাও তাহলে মানটা কিন্তু 4 আসে। দেখো 4 চলে আসছে, তাহলে দেখো সব পূর্ণমান আসছে। পূর্ণমান না হলেও তো স্কুলে স্যাররা শিখাইছে। আবার এখানে যদি কোনো কারণে দশমিক আসতো তাহলে সবাইকে পূর্ণমান করে নিয়ে করতে হইতো, যেহেতু আসে নাই আমাকে এখানে যেটা দিয়েছে ওই খিদির বিদিরটা নাই, যা আছে সেটা দিয়ে কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাইয়া গেলাম। তাহলে আপাতত এখান থেকে আমি একটা স্থূল সংকেত পাই। কি পাই দেখো তো, আমি এখান থেকে পাই আমার ওই যৌগের মধ্যে সালফার আছে কিন্তু একটা, তাহলে আমি লিখতেছি স্থূল সংকেত, মানে কি কি আছে, কয়টা আছে আমি পেয়ে গেলাম কিন্তু। তাহলে স্থূল সংকেতটা হচ্ছে দেখো সালফার একটা, নাইট্রোজেন কিন্তু দেখো ভাই 2টা। হ্যাঁ, সালফার একটা, নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন কিন্তু 8টা, হাইড্রোজেন 8টা, আর অক্সিজেন হচ্ছে কিন্তু 4টা। এখন পর্যন্ত আমি কিন্তু জানি না এটা কি হবে, সত্যি জানি না, কিন্তু স্থূল সংকেতটা পাইছি কারণ এখান থেকে সংখ্যাগুলো রাইখো না, ভালো জিনিস না, বড় হও তখন রাইখো। নিজেই তো নিজের দায়িত্ব নিতে পারো না, অন্যজনের দায়িত্বটা কেমনে নিবা, তাই না? ওকে, ঠিক আছে। তো স্থূল সংকেতটা বানিয়ে ফেলছি। স্থূল সংকেতটা বানিয়ে ফেলার পর গ নাম্বার প্রশ্নটি কিন্তু বলেছিল অণুর সংখ্যা। অণুর সংখ্যা গ নাম্বার প্রশ্ন যেটা ছিল, দেখবা অণুর সংখ্যা চাইছিল। অণুর সংখ্যা 0.05 গ্রাম ছিল, 0.05 গ্রাম ওই যৌগে, তার মানে হচ্ছে এই যৌগে অণুর সংখ্যা চাইছে পোলাপান, অণুর সংখ্যা। হ্যাঁ, তো যখন অণুর সংখ্যা চাইবে না তখন কোনো সমস্যা নাই, কিন্তু ওই ম্যাথে তো নিচে আবার পরমাণুর সংখ্যাও চাইছিল, পরমাণুর সংখ্যাও চাইছিল। তাহলে পরমাণুর সংখ্যা যখন চাইবে তখন তোমাকে অবশ্যই ওই যৌগটার আণবিক সংকেত বের করতে হবে, কারণ তাছাড়া তুমি তো অ্যান্সার করতে পারবা না। তো আমি এত ঘুরিয়ে ফিরে না গিয়ে একবার ঘ সমাধান করে ফেলি, তারপরে গ তুমি এমনি পারবা, বুঝলা? স্থূল সংকেত পাইছো তো, এবার একটু আণবিক সংকেতটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তার নাম বলবো, দেন গ করি। হ্যাঁ, এই জন্য গটা লিখে মুছে দিচ্ছি যে আগে আণবিক সংকেতটা বের করে ফেলি। তোমরা জানো যে আণবিক সংকেত
ইজিক্যাল টু স্থূল সংকেত ইন্টু কিন্তু এন। হ্যাঁ, আণবিক সংকেত ইজিক্যাল টু স্থূল সংকেত ইন্টু এন। এই এন এর মানটা জানলে আমি পারবো। এখন এই এন এর মানটা লাগবে, বুঝছো? তাহলে এই এন এর মানটা কোথায় পাবা? এই এন এর মানটা কিন্তু এইখান থেকে বের করা যাবে। কি করে দেখো, প্রদত্ত প্রশ্নে বাষ্প ঘনত্ব দেওয়া ছিল হচ্ছে 66, বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে আণবিক ভর। এমসিকিউতে আসে কিন্তু কারো বাষ্প ঘনত্ব 20, তাহলে আণবিক ভর 40, কারো বাষ্প ঘনত্ব 40, তাহলে আণবিক ভর 80। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো 2 × 66, তাহলে আমার মনে হয় 120 আর 12 মনে হয় 132 হয়। তাহলে এখানে আণবিক ভরটা 132 হয়, বুঝছো? তাহলে এক্ষেত্রে আমরা কি কাজটা করতে পারি, এখানে যেগুলো আছে তাদের ভরটা যোগ করবা ঠান্ডা মাথায়। তাহলে সালফারের ভর কত? 32 যোগ নাইট্রোজেনের ভর কত? 14, কিন্তু দুইটা নাইট্রোজেন আছে না, দুইটা নাইট্রোজেন না, তাহলে 14 দুগুণ কত হলো? 28। যদি না বুঝো তাহলে উপরেরটা দেখতে পারো, যে কম বুঝো সে উপরেরটা দেখবা। ওকে, যোগ হাইড্রোজেন কত? 1 আছে কয়টা? 8টি, তাহলে দেখো 8। যদি না বুঝো তাহলে 1 × 8 করেছিলাম। হ্যাঁ, অক্সিজেন কিন্তু 4টা, তাহলে 4 16 কত বলো তো বাবা? 64। না বুঝলে 16 × 4, আশা করি বুঝছো। এত ইন্টু এন সমান সমান আণবিক ভর। আণবিক ভরটা কত পোলাপান? 132। কই থেকে পাইছিলাম? দৃশ্যকল্পে বাষ্প ঘনত্ব থেকে টাইনে নামাইছিলাম, বুঝছো? ওকে, না বুঝলে মনে হয় সমস্যা হতে পারে, এতটুকু বোঝা উচিত। তাহলে এই তো গেল। তাহলে এখানে আমরা একটু যোগ করি, আমি আবার একটু যোগে কাঁচা, হ্যাঁ, তাই একটু মেশিন নিয়েই যোগটা করব যেন ভুল না হয়। তাহলে 32 যোগ 28 যোগ 8 যোগ মিলে যাস বাবা, না মিললে বিপদে পড়ে যাব, মান সম্মানের ব্যাপার। না, মিলে গেছে। কি মিলেছে? 132 এন হয়েছে, বুঝছো? 132 এন সমান সমান কিন্তু 132। তাহলে এন এর মানটা আমার মনে হয় সবাই পারো, 1। তার মানে এটার স্থূল সংকেত যা, আণবিক সংকেত কিন্তু তাই। এই এন এর মানটা 1 যদি বসায় দাও, এন এর মানটা যদি 1 বসায় দাও, তাহলে কিন্তু এটার আণবিক সংকেতটা দাঁড়ায় সেম, আণবিক সংকেত। তো আণবিক সংকেতটা কি দাঁড়াচ্ছে দেখো, সেম জিনিসই থেকে যাচ্ছে, SN2H8O4। এটাই কারণ হচ্ছে এন এর মানটা 1। ওকে, এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? জানাও তো আমাকে জানাবা কোনো সমস্যা আছে কিনা। কই সবাই জানাও। এসএসসির পোলাপানদের পারফরমেন্স ভালো হতে হবে, পরীক্ষা তো এতদিন হয়েই যেত, তাই না? ক্লাসটা মনে হয় দরকারি, তাহলে সবাইকে শেয়ার এবং মেনশন করে দেখার সুযোগ করে দেওয়াটা তো দরকার, কারণ এরপরে তো লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথা বলবোই আমি। এই অধ্যায় কিন্তু একদম শেষ হয়ে যাবে আজকে, সো তোমার দায়িত্ব অধ্যায়টা কমপ্লিট করা, কোনো সমস্যা হলে ভাইকে জানানো, ঠিক আছে? তো পুলিক্সে বুঝতে পারছি, কিশোর কুমার রয় বুঝছি, তাসফি আক্তার তিশা নো স্যার মানে বুঝলাম না। তিশা আমাকে আরেকবার জানাতে হবে নো স্যার মানে কি বোঝানো হচ্ছে, মানে বুঝছো না বুঝো নাই, আমাকে বলতে হবে এটা। হ্যাঁ, আরেকবার তাড়াতাড়ি কমেন্টস। ব্যাপারটা হলো আণবিক সংকেতটা স্থূল সংকেতের সাথে এন এর গুণ করতে হবে। এনটা কি করে বের করব? এখানে যে মৌল ছিল তাদের ভরগুলা যোগ করে দিয়ে ইনটু এন, এত এন আছে সেখানে, তাদের ভরগুলা ইনটু এন সমান সমান এই যে আণবিক ভর। প্রশ্নে আণবিক ভর ছিল না, বাষ্প ঘনত্ব ছিল, 2 দ্বারা গুণ করে বের করে নিয়েছি বাবা। ওকে, তাহলে এন এর মানটা 1 বার করলা, তাহলে এন এর মানটা 1 বসাই দিলে এই জিনিসটাই তো হয়। তোমার এটার স্থূল সংকেত আর আণবিক সংকেতটা একই হয়। হ্যাঁ, এখনো কিন্তু উত্তরটা তো হয় নাই, এখানে জাস্ট আমি আণবিক সংকেতটা বের করতে পারছি। আমাকে কিন্তু ঘ নাম্বারে আবার বলেছিল যে আণবিক সংকেত বের করার পরেও তার নাম বলতে বলেছিল। আমি কিন্তু এই জগৎটার নাম এখান থেকে বলতে পারছি না, তাই আমি কিন্তু খুব বুদ্ধিমান, এটাকে একটু সাজুগুজু করছি, একটু মেকআপ টেকআপ করাই দিই। হ্যাঁ,
যেন দেখতে সুন্দর লাগে, তাহলে যৌগটা চিনতে পারবো, কিন্তু তাহলে যৌগটা চিনতে পারবো, তাছাড়া কিন্তু চিনতে পারছি না। আচ্ছা, আমি যদি এই কাজ করি, পোলাপান সবাই সবাই দেখো মেকআপ করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ একদম বাজে দেখতে সুন্দর করব, আমার মতো বাজে দেখতে কিন্তু মেকআপ করে সুন্দর করে দিব। দেখো NH4 করে দিয়েছি দুইটা, বাবারে মিলেছে, দুইটা নাইট্রোজেন, হ্যাঁ 8টা হাইড্রোজেন, হ্যাঁ মিলেছে। এই যে বাইরে দিলাম SO4, মিলে নাই, একটা S 4টাও মিলেছে। এবার সবাই নাম বলতে পারবে, অ্যামোনিয়াম সালফেট। দেখছো, ধরো এটা ছিল হচ্ছে আমাদের পরিমণি, মেকআপ করে পরিমণি, আর মেকআপ ছাড়া দেখতে এত জঘন্য ছিল যে চিনতেই পারছিলাম না। এবার আমার বুঝে গেছি এটা কি, হ্যাঁ এটা নাম বলো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট, ওকে। তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উদ্দেশ্য ওকে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট, সালফেট -2, এটা +1, দুইটা মিলে গেছে। মেকআপ করে তো বুঝতে পারলাম, মেকআপ ছাড়া কিন্তু বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্নটি ওকে, কোনো সমস্যা নাই। এবার গ নাম্বার প্রশ্ন ছিল এই যৌগটার মাত্র 0.05 গ্রাম ছিল, সেখানে অণুর সংখ্যা বের করা লাগবে। অণুর সংখ্যা, পোলাপান গত ক্লাসে না আমি তোমাদেরকে এই ম্যাথটা করাইছিলাম, এই নিয়মের এন বের করার যে ফর্মুলাগুলো ছিল। যদি কাদের বেসিকের সমস্যা থাকে তাহলে ওই ক্লাসটা একটু দেখে নাও, পেজে আছে বা ইউটিউবে আছে, দেখে নিবা। ঠিক আছে, করে দিচ্ছি। দেখো এত গ্রাম আছে, তার মানে W/M, অণুর সংখ্যা মানে X/Na, এখানে W কি বলতো, গ্রামে ভর, কত হবে 0.05 গ্রাম। এমটা কি, আণবিক ভর, কার, এইটার আণবিক ভর। বলতো ভাইয়া এটার আণবিক ভরটা বের করতে পারছো কিনা, এটার আণবিক ভরটা বের করো। এটার আণবিক ভর নাইট্রোজেন 14, হাইড্রোজেন 4, তাহলে হচ্ছে 18, 18 গুণ 2 যোগ হচ্ছে সালফার 32 যোগ হচ্ছে 4 16 64। ঠিক আছে, তাহলে দেখো তো বের করা যায় কিনা। তাহলে 36 যোগ 32 যোগ 64, তাহলে ওটা আণবিক ভর দাঁড়ায় 132। কিন্তু ওই যে একটু আগে মিলাইছিল তো, বেরো করেছিল, হ্যাঁ তারপর আমি করে দেখালাম, কারণ আমাদের ওইখানে ছিল এটা। ইজিক্যাল টু X মানে অণু তো বের করবো, অণুর সংখ্যা মানে X, আর Na অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এখান থেকে অণুর সংখ্যা আমি একটু ঝটপট বের করতেছি, হ্যাঁ সময় চলে যাচ্ছে, আমাকে ঝটপট বের করতে হবে। তাহলে 6.02 10⁻23 গুণ হচ্ছে 0.05 ভাগ হচ্ছে 132। তাহলে অণুর সংখ্যা দাঁড়ায় 2.28 ইন্টু 10⁻20, এতটি অণু, ওকে, এতটি অণু। এবার বললো পরমাণু, এবার বলেছিল ধরো পরমাণু যদি চাইতো, তাহলে বাচ্চারা গত লেকচারে হয়েছে, পার্ট 1-এই হয়েছে, অণু পরমাণু পড়াইছিলাম। তাহলে পরমাণুর সংখ্যা কত হবে, করো তো সবাই, করো। পরমাণুর সংখ্যা কত হবে, পারা যায় কিনা, পরমাণুর সংখ্যা জানাবা। পরমাণুর সংখ্যা জানাবা। পরমাণুর সংখ্যা জানাইতে বলেছি। কই তাহলে এটার পরমাণুর সংখ্যা, এই যে অণুটা আছে তার মধ্যে কয়টা পরমাণু আছে সেটা গুণ করে দিলে হয়ে যাবে। এটার মধ্যে কয়টা পরমাণু আছে, 2টা নাইট্রোজেন, 8টা হাইড্রোজেন, 1টা সালফার, 4টা অক্সিজেন। তাহলে 4 আর 5, 5 আর 8 কত হয়, দেখো 2টা নাইট্রোজেন আছে, তাহলে 2, 4 2 8টা হাইড্রোজেন আছে, তাহলে 8, 1টা সালফার, 4টা অক্সিজেন, 10 4 15। তাহলে এটার সাথে 15 গুণ করে দিলেই তুমি কিন্তু তোমার পরমাণু পেয়ে যাবা। যদি বলতো নাইট্রোজেন পরমাণু, তাহলে অণুর সাথে 2 গুণ করতা, হাইড্রোজেন পরমাণু তাহলে অণুর সাথে 8 গুণ করতা,
সালফার বললে এটাই উত্তর, অক্সিজেন বললে 4 গুণ করে দিতা, কারণ যতটা করে পরমাণু আছে সেই সংখ্যাটা গুণ করে দিতে হবে। ওকে, অণু তো ওকে, আর পরমাণু, যৌগের মধ্যে টোটাল পরমাণু যতটা ততটা গুণ করে দিবা, যৌগের মধ্যে টোটাল পরমাণু যতটা ততটা গুণ করে দিবা। এই যে টোটাল পরমাণু কতটা, এই যে এখানে করে দিয়েছি, 2 নাইট্রোজেন, 8 হাইড্রোজেন, 1টা সালফার, 4টা অক্সিজেন। ওকে, তাও যদি সমস্যা থাকে এটার পার্ট 1 ক্লাসটা দেখে নিবি, পেজে আছে, ইউটিউবে আছে, আশা করি কোনো প্রবলেম থাকবে না। তাহলে এই টাইপটা নিয়ে আমি শেষ, এটা আমার শেষ, এটা আমার শেষ, এটা শেষ শেষ। ওকে 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 ওকে, চলো এরপরে আমাদেরকে কথা বলতে হবে লিমিটিং বিক্রিয়ক নিয়ে। লিমিটিং বিক্রিয়ক নিয়ে কথা বলতে হবে। লিমিটিং বিক্রিয়ক নিয়ে খুব বেশি কথা বলবো না, ছোট্ট একটা ম্যাথ করাবো, ছোট্ট একটা ম্যাথ করাবো। সৃজনশীলের এ অধ্যায়ের ঘ নাম্বার মানে তুমি প্রশ্ন দেখবা, কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে কিনা ব্যাখ্যা করো, অথবা প্রশ্ন করবে কোনটা লিমিটিং বিক্রিয়ক ব্যাখ্যা করো। এই প্রশ্ন কিন্তু থাকবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের প্রশ্নটা পরবর্তীতে কেমন হতে পারে। ধর আমি তোমাকে বললাম 25 গ্রাম, হ্যাঁ ওকে, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য, বুঝতে হবে। ওকে, কি 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য, মানে আমরা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরটা তৈরি করব। করার জন্য কি করলাম বলে দিচ্ছে, 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড নিয়েছি আর 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিয়েছি। ওকে, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আর 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিয়েছি। এবার প্রশ্ন বলি, কিছু মনে করা যাবে না, হ্যাঁ কিছু মনে করা যাবে না। বিষয় হলো একটা ছেলে এবং একটা মেয়ে, তারা দুজন পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছে। মানে পাত্র আর পাত্রী যখন বিয়ে করে তখন তাদের একটা প্রোডাক্ট তৈরি হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বাচ্চা কাচ্চা, আমরা সবাই কিন্তু আমাদের মা বাবার প্রোডাক্ট। ওকে, তো বাচ্চা কাচ্চা তৈরি হয়েছে, বাচ্চা কাচ্চা তৈরি হয়ে যাওয়ার পর বেশ কিছু বছর পর তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না, আর ভালো লাগছে না, একজন অপরকে ধরো সহ্য করতে পারছে না। এভাবে ছেলের ওই বউটা না চলে গেছে বাবার বাসায়, হ্যাঁ বাবার বাসায় চলে গেছে। বাবার বাসায় চলে যাওয়ার পর দেখছে যে একটা বাচ্চা আছে এখানে, তো ছেলের বাবা ফিল করছে বউটা দরকার, বউটা আনা দরকার, বউটা আনা দরকার, ছেলে একা ঘুরে বেড়াচ্ছে। তো বৌমাকে আনতে গেছে, হ্যাঁ বৌমাকে আনতে গেছে, গিয়ে শ্বশুর জিজ্ঞাসা করছে বাবা চলো বাসায় যাই। বউ বলছে যাবো না আপনাদের বাসায়। বলছে কেন 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 যাওয়া যাবে না? তো বলছে আসলে যাব না। তো কেন? তো ছেলের বউ আসলে শ্বশুরকে কি করে কি বলবে, তো এটাই বলছে আপনার ছেলে না লিমিটিং বিক্রিয়ক, তাই যাব না। আশা করি বুঝতে পারছো, একটু ভারীভাবে বললাম। মানে যে আগে বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আর ভুল হবে না কখনো। তাহলে ব্যাপারটা হলো যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা আগে বিক্রিয়া করে শেষ হয়ে যায়। যে আগে বিক্রিয়া করে শেষ হবে এটা অথবা এটা, যেটা আগে বিক্রিয়া করে শেষ হবে সেটা লিমিটিং বিক্রিয়ক হবে। আই হোপ বুঝছো। আবার সুস্পষ্ট করে বলছি, এটা বা এটা, যেটা আগে বিক্রিয়া করে ফুরায় যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? আর লিমিটিং বিক্রিয়ক যদি থাকে, বিক্রিয়া যদি পুরোপুরি ভাবে শেষ না হয় তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না, এটা সত্য। ওকে, দ্রুত বললাম, এখন শুধুমাত্র আমাকে বুঝাই দিতে হবে লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা বলেছি। যদি গল্পটা ভাল লাগে তাহলে একটু এটা এডিট কইরা সবাইকে সাইডা দিস তোরা, হ্যাঁ কাজে দিবে। তোরা কিন্তু লিমিটিং বিক্রিয়ক হবি না, ছেলে পেলে, হ্যাঁ অ্যালার্ট। ওকে, তো চলো ব্যাপারটা খুব দ্রুতই সলভ করা যায়। এখানে ব্যাপারটা ছিল টার্গেট আমার, এটা টার্গেট হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা। এটার জন্য কি লাগে? ক্যালসিয়াম অক্সাইড লাগে আর কার্বন ডাই অক্সাইড লাগে, ঠিক আছে? তো বিক্রিয়ায় কিন্তু সমতা হয়ে আছে, কোনো সমস্যা নাই, যে যার সে তার নিয়ে পড়ে আছে।
সংখ্যা কিন্তু সমান আছে, উভয় দিকে সমান না থাকলে সমতা করে নিবা, ঠিক আছে। এবার দেখো অনেকগুলো ম্যাথ এই বিক্রিয়া নিয়ে আছে তোমাদের, তাই আমি এটাই করাচ্ছি। তো ভালো করে একটু ডিপলি চিন্তা করলে দেখতে পাবো এটা 1 মোল আছে, 1 মোল আছে, এটাও দেখো 1 মোল আছে, এটাও উৎপন্ন হয়েছে দেখো 1 মোল। তো এটার 1 মোলের ভর কত? গত লেকচারে পড়াইছিলাম পার্ট 1-এ, সেটা জানো। এটার আণবিক ভর যেটা সেটাই হবে। তাহলে এটার আণবিক ভর দেখো 40 আর 16 56, তার মানে এটা হবে 56 গ্রাম। 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করতে হবে। কার্বন ডাইঅক্সাইডে যদি আণবিক ভরটা বের করো তাহলে 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থাকবে। থেকে কি করবে, এটার 1 মোল তুমি যোগ করে দেখতে পারো 100 গ্রাম। ওই যে ক্যালসিয়ামের 40, এটা 12, এটা 3 16 48, 100 গ্রাম। ব্যাপারটা কি দাঁড়ায়, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। কিন্তু তোমার টার্গেট তো 100 গ্রাম তৈরি করা না, টার্গেট কিন্তু 25 গ্রাম। তাহলে 25 গ্রাম তৈরি করতে গেলে কোনটা কতটুকু লাগবে বের করে নিবা। 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে গেলে কতটুকু এইটা লাগবে বের করে নিবা, কতটুকু এইটা লাগবে বের করে নিবা। নেওয়ার পরে দেখবা প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেই পরিমাণ তার আছে কিনা। ওকে, আপাতত এটা তোমরা বুঝছো আমার বিশ্বাস, একটু জানাবা আমাকে মোটামুটি। তো ওই ক্ষেত্রে 56 গ্রাম 44 গ্রাম 100 গ্রাম। তাহলে ব্যাপারটা কিন্তু আমরা এভাবে এখন সাজাতে পারি। মুছে দিলাম যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর জন্য ক্যালসিয়াম অক্সাইড দরকার 56 গ্রাম। কই থেকে পাইলা এটা? বিক্রিয়া থেকে পাইছো, তাই না? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য ক্যালসিয়াম অক্সাইড দরকার হচ্ছে 56/100 গ্রাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বের করতে বলেছে বা তৈরি করতে চাইছিলা? তোমাদের টার্গেট ছিল 25 গ্রাম তৈরি করা। তাহলে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য ক্যালসিয়াম অক্সাইড দরকার 56 গুণ 25 ভাগ হচ্ছে 100। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে 14 গ্রাম হয়। দেখো তাই কিন্তু হবে 14 গ্রাম। তাহলে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড দরকার 25 গ্রামের জন্য বলো তো? 14 গ্রাম দরকার। দরকার 14 গ্রাম, দিয়েছে কতটুকু তোমাকে? 20 গ্রাম। 20 গ্রাম তার মানে কি? হ্যাঁ চলবে, যা লাগবে তার চেয়ে বেশি দিয়ে রাখছে, সমস্যা নাই। ওকে, তাহলে এটা তোমরা বুঝছো আশা করি, তাই না? জানাবা বুঝছো কিনা, জানাবা। ঠিক আছে, জানাবা বুঝছো কিনা, জানাও জানাও। ঘুম চলে আসছে, এখন কি করব? কিছুই করার নাই, কারণ শেষ হয়ে যাচ্ছে। জি ভাইয়া সহজ? হ্যাঁ অবশ্যই সহজ, কারণ তোমরা পরীক্ষা দিতা যারা তাদের কাছে তো অবশ্যই সহজ হবে। বাট আমি বলছি কিভাবে করবা, জানা জিনিসগুলোই পড়াচ্ছি, অজানা কোনো জিনিস নিয়ে আলোচনা করি নাই। ওকে ক্লিয়ার? বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝছো বুঝছো। ওকে, তাহলে এটা হয়ে গেল। তার মানে এখনো কিন্তু এক্সট্রা পড়ে আছে ক্যালসিয়াম অক্সাইড। দেখি লিমিটিং বিক্রিয়কটা আসলে কে, এটা না এটা, এতে এক্সট্রা পড়ে আছে, মানে লিমিটিং বিক্রিয়ক হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সেম প্যাটার্ন এখানে, শুধু ক্যালসিয়াম অক্সাইডের কাছে এবার কিন্তু আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বের করতে চাই। তাহলে কার্বন ডাই অক্সাইড দরকার ছিল 44 গ্রাম, ম্যাথ থেকে বিক্রিয়া থেকে পাইছি। তাহলে 1 গ্রামের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার 44 বাই হচ্ছে 100 গ্রাম, আর কাঙ্ক্ষিত 25 গ্রামের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার 44 গুণ হচ্ছে 25 ভাগ দেখো 100। ঠিক আছে, তাহলে খেলাটা তো মনে হয় এখানেই। কি খেলা গো? দেখো কাটাকাটি করে দিলা, 11 হয়। 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড দরকার আমার
11 গ্রাম কার্বন ডাই অক্সাইড, কিন্তু দিয়েছে আমার 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম দিয়েছে। তার মানে আমার কার্বন ডাই অক্সাইড আগে বিক্রিয়া করে ফুরিয়ে গেছে। তাহলে কার্বন ডাই অক্সাইডই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। ওকে, এবং তোমাকে বললো কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে কিনা। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার পরে তুমি বলবা কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা যাবে না, কারণ 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড দরকার সে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমার বিক্রিয়া স্থলে দেওয়া ছিল না, তাই কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। আই হোপ তুমি বুঝছো। গত লেকচার আর আজকের লেকচার এই দুইটা পার্ট কমপ্লিট করো। 6ষ্ঠ অধ্যায় থেকে ইউনিক এক সেট প্রশ্ন আসবে, আমাকে একটু জানাবা যে প্রশ্নটা তোমরা পারবা কিনা। ঠিক আছে, তিশা লেখছে যাবে ভাইয়া। ও তিশা যাবে না, হ্যাঁ যাবে না, হ্যাঁ যাবে না। তাসফিয়া আক্তার যাবে না, হ্যাঁ যাবে না। ঠিক আছে, যাবে না। জি ভাইয়া, ওরা বুঝছে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না। এই 11 বা তার চেয়ে বেশি দিলে কাঙ্ক্ষিত উৎপাদটা আমি পাইতাম। 11 বা তার চেয়ে বেশি দিলে কোনো লিমিটিং বিক্রিয়ক কিন্তু এক্ষেত্রে তুমি পাইতা না, বুঝছো? কারণ ওটা আগে তো শেষ হইতো না। তো এখানে লিমিটিং বিক্রিয়ক ইনফরমেশন থেকে পাইছো যে আগে বিক্রিয়া করে শেষ হবে, সেই কিন্তু লিমিটিং বিক্রিয়ক। ওকে, এই ম্যাথ থেকে একটা কথা বলি তোমাদের। ম্যাথ তুই বড় হবি কবে, নিজেই নিজের সমাধান করতে শিখবি কবে, তাই না? তো তোমরা সমাধান করো। এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা সলভ করো, সত্যি পাক্কা মার্ক পাওয়া যাবা। যা করাইলাম 2টা ক্লাসে বারবার দেখো। পড়া জিনিসগুলো পড়াচ্ছি, অজানা কিছু শেখার মতো সময় তোমাদের কাছে এখন নাই। সামনে পরীক্ষা যেন ভালো হয়, তাই চলো শিখি কার্যক্রম শুধু তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, যেন ভালো পরীক্ষাটা তোমাদের হয়। ঠিক আছে, ভাইয়াদেরকে সাপোর্ট করবা যত বেশি পারবা, ফ্রেন্ডের মেনশন দেবা, শেয়ার করবা, রিভিউ দিবা, যেন ভাইয়ারা তোমাদের ক্লাস নিয়ে আরো ইন্টারেস্টিং ফিল করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবা সবাই। ওকে, আর আজকে ক্লাসে যারা সাপোর্ট করলা, সর্বোচ্চ মেনশন করেছো কেমিস্ট্রি ক্লাসটাতে, এটা কি লিখছে? হাদি ইথান, তাসফিয়া আক্তার, জাহিদ হাসান তপু, তোমরা 3জন চলো শিখি ইনবক্সে গিয়ে নিজেদের ফোন নাম্বারটা টেক্সট করে দিবা, তোমাদের ফোনে খুব দ্রুত রিসার্চ চলে যাবে। তবে হ্যাঁ, রিসার্চে আবার আচ্ছা যার সাথে ইচ্ছা কথা বললো। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।